হাসনাত এবং সার্জিস তারা ওই জায়গায় পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে ছিলেন। আজকে নাকি এনসিপির মিতুরে ইচ্ছা মতো পুলিশে ধাপানি দিছে, কাহিনীটা কি একটু বলেন তো। আসলে সাব্বির, এটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ নামে একটা কথা আছে। কিরকম? এই সিলেটের মাটি, আমরা সব সময় মনে করি যে সিলেটের মাটিটা প্রচন্ড পবিত্র একটা মাটি, শাহজালাল শাহপরানের ঘাটি। ঘাটি। সেই জায়গা একটা সময় দেখছিলাম এই হাসনাত সার্জিস তারা শাহজালাল শাহপরানের মাজার শরীফের ভেতরে ঢুইকা সেইখানে তারা মিছিল করে, যেইখানে আমরা আল্লাহ আল্লাহ নাম ছাড়া অন্য কিছু নেই না। তো এটা আল্লাহর গজবও বলতে পারো। আজকে দেখো সাধারণ পাবলিক খেপছে। গতকালকে বলা হয়েছিল যে এটা বিএনপি, আমি তোমার এখানেই বলছিলাম যেটা বিএনপি করে নাই, এটা জামাতেই করাইতে চাইছে যাতে অন্য কাহিনীগুলো সামনে না আসে, এটা জামাত করাইতে চাইছে। সে জায়গায় আজকে সাধারণ পাবলিক, এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কি জানো, একটা ভিডিও দেখা, সেখানে দেখা গেল একটা অ্যাম্বুলেন্সে মরা লাশ, ওই ফ্যামিলি আইসা ব্লক দিয়ে দিছে রাস্তা। তার মানে মানুষ এদেরকে কত বেশি ঘেন্না করে। ঘেন্না করলে তার আত্মীয়ের লাশ অ্যাম্বুলেন্স এনে রাস্তার বিস্কানে তারা করে দিয়েছে, এদের আসতে দিও না। পাবলিক পাবলিক এটা। তার মানে সিলেটের মানুষ চায় নাই যে এই নষ্টগুলো আইসা এখানে এই উৎপাত আবার করুক, এটা চায় নাই। যার কারণে পাবলিক খেপে দাঁড়াইছে, পুলিশ বাধা দিছে। এখন পুলিশে ধাক্কা দিছে, পুলিশ যখন তারা ধাক্কা দিছে তখন বলছে আমার গায়ে হাত দিলি কেন? কি রে বাবা, তুই পুলিশে ধাক্কা দিবি, তুই মারবি, তুই মাইরা ভেতরে যাইতে যাবি, তোরে কি ফুলের মালা দিয়া বরণ করে নিব? এটা কি সেই তোদের গত 18 মাসের সেই মব রাজত্ব পাইছস? তবে এই জায়গায় একটা জিনিস, যে প্রশাসন, ছাত্র দল, বিএনপি কে ধন্যবাদ দেওয়ার মতন একটা জিনিস, যে ওরা সাধারণ পাবলিক কে বুঝাইতে সক্ষম হয়েছে যে এগুলা নষ্ট। আর সাধারণ পাবলিকও বুঝা গেছে যে এরা লুটপাটে জড়িত, এরা কোনো ভালো কাজে জড়িত নাই। দেখো তোমার এনসিপিতে কারা গেছে। এনসিপি ওই যে যখন আসছে মব করছে, টপ করছে, এগুলো সব তোমার ছাত্রী পোলাপাইন যায় ওখানে জয়েন করছে। কারণ এরা দেখলো যে একটা নতুন দোকান খুলছে, চান্দাবাজি করে মোটামুটি পয়সা করে কামান যাবে, এরা ঢুকিয়া গেছে ভিতরে। ঠিক এই ধরনের ছাত্রী পোলাপাইন কিন্তু সব দলেই আছে, আওয়ামী লীগেও ছিল, বিএনপিতেও আছে, আর এইখানে হচ্ছে যেমন খুব বেশি। কোথায়? এই ছাত্রীদের সাথে খুব বেশি এনসিপিতে এবং এনসিপিতে। নতুন দোকান, তো এটা নতুন দোকান, ভালো ইয়ে করতে পারতেছে। এবং বিএনপির সঙ্গে ক্ষমতায় আজকে 5 মাস, এই 5 মাসেও এরা তাদের ইচ্ছা মতন, মন মর্জি মতন কিন্তু এই গুন্ডামি মাস্তানি করে যাচ্ছে। মানে এমন একটা অবস্থা যে তাদের ঠেকানোর কেউ নাই, এই দেশ তাদের হয়ে গেছে। এ অল্প কয়েকজনে, সার্জিস, নাহিদ, হাসনাত, ওই হারামজাদা ওইটা। কালকে সে বক্তৃতা দিতেছি কি 24-এর সে অস্ত্র কোথায়, অস্ত্র নিয়ে আসো। মানে তুমি ভাই উস্কানিমূলক বক্তব্য দিবা আর পাবলিক শুনবে, ওই দিন গেছে গা। কারণ তোমরাই শিখাইছো না কিভাবে মব করতে হয়, কিভাবে ঠেকাইতে হয়, এখন পাবলিক ঠেকাইতেছে। এটা টোটালি সাধারণ পাবলিক ঠেকাইতেছে, এখানে কারো ক্রেডিট নেই। অবশ্য দুই এক জায়গায় দেখছি, দুই একটা পোস্টে দেখছি আমি যে ওই যে কিছু কিছু ছাত্রলীগ নামদারি লোকজন কইতেছে আমরা ঠিকই আছি। অবশ্য এখন আমি মাঝে মধ্যে খুঁজি, এরকম ঘটনা হইলে তখন দেখি যে কোন এলাকায় কোন আওয়ামী লীগ নেতা কয় কিনা যে হ্যাঁ আমরা করেছি, এটা আমি খুঁজি কিন্তু পাই না। এখানে হচ্ছে টোটালি সাধারণ জনগণ, এবং সাধারণ জনগণ নিজের ইচ্ছায় গেছে, কোনো নেতার ইচ্ছায় না, কেউ বুঝাই আনে না, এরা নিজের ইচ্ছায় যায় এই আন্দোলন করছে, নিজের ইচ্ছায়। পাবলিক অতিষ্ঠ, পাবলিক অতিষ্ঠ, যাবে না কেন? পাবলিক অতিষ্ঠ। এবং এইটা আগামীতে যেই রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসেন বা থাকেন, তাদের জন্য একটা সিগনাল যে ভাইয়া আপনারা সাবধান হয়ে যান, আপনাদের কাপড় খোলার সময় কিন্তু একদম সন্নিকট, পাবলিক আপনাদের আর ছাড়বে না, আপনাদের কাপড় যে কোনো মুহূর্তে খুলবে। সুতরাং সবার জন্য, সব দলের জন্য এটা একটা সিগনাল। এখন দলগুলো যদি বুঝে আর কি, যেন একজন লেখছে আরে ভাই এরা তো দেশটাকে একবার অস্থিরতা সৃষ্টি করে দিচ্ছে, এদের উপর জনগণ খেপে না কেন? আরে ভাই জনগণ খেপছে, জনগণ যা খেপছে, আপনারা কোথায়? আপনারা যারা খালি লেখেন, কমেন্টস করেন, মেসেজ করেন, আপনারা কোথায়? আপনারা কি জনগণের বাইরে? আপনার নবাবজাদারে ভাই, খালি আপনি আছেন যে গরিব বেঞ্চের পোলাপাইন নেমে মরুক, আর আপনারা খালি মেসেজ দিবেন
আর ওই টেলিগ্রাম গ্রুপে চেহারা না দেখায় কথা কইবেন? আপনাকে ওই যে পায়ু যোদ্ধা হুজুরদের মতন নাকি যে চেহারা দেখাইতে লজ্জা পান? এসব চেহারা দেখাইয়া আইসা চেহারা দেখাইয়া কথা বলেন। আপনারা সব নেতাদের কথাই বলতেছি, সবার কথাই বলতেছি, চেহারা দেখান। আর চেহারা যদি না দেখান তাহলে বুঝে নিব যে আপনার পায়ু যোদ্ধা। আপনার যে হোটেল থেকে ধরা এবার খাইছে মুখের নেকাব বাইন্দা ঘুরে আপনাকে ওই ধরনের লোক যে আপনার চেহারা কিছু দেখাইতে লজ্জা প্রশ্ন পাইতেছে। আছে, কিছু প্রশ্ন আছে। বিজ্ঞ আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন, জুলাই আগস্টের ছাত্র জনতার সংবিধান বিরোধী বিদ্রোহের মাধ্যমে সংবিধান উপেক্ষিত হয়ে গেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান বহাল রেখে মীমাংসা কিভাবে করবেন? প্রশ্নটা আরেকটু করাই। মানে আমাদের কাছে প্রশ্ন করছে যে জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে এটা তো সংবিধান বিরোধী আন্দোলন হয়েছে এবং এটার মাধ্যমে সংবিধানকে একবার উপেক্ষিত করা হয়ে গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সংবিধান বহাল রেখেই তিনি সমাধান আনবেন, তিনি এর মীমাংসা কিভাবে করবেন যদি সংবিধান উপেক্ষিত হয়ে থাকে? মানে এরা চাচ্ছে একবার উপেক্ষিত হয়েছে মানে আবারও। না, এখন সংবিধান উপেক্ষিত হইছে বলতে ওনারা কি বুঝাইতে চাইতেছে? সংবিধানটা কোথায় উপেক্ষিত হয়েছে বলে মনে হয়? আমার কাছে তো মনে হয় না সংবিধান এটা উপেক্ষিত কেমনে মনে হয় না? না, এই জায়গায় আমি দ্বিমত পোষণ করছি। কেমনে মনে হয় না? কারণ এই আন্দোলনটা তো ছিল সম্পূর্ণ একটা স্ক্যাম, মেটিকুলাস ডিজাইনের অংশ, 29 বিলিয়ন ডলারের বিনিয়োগ। বিনিয়োগ। এটা আপনি অস্বীকার করতে পারবেন? আপনারা বুঝেন নাই কেন? এই যে এনজিওর মাধ্যমে পয়সাগুলো আসছে, এই আন্দোলন খারাপ হয়েছে, আপনারা বুঝেন নাই কেন? এত বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতারা কেন আপনাদের পক্ষে মানুষ দাঁড়ায় নাই? কি বলবেন আপনি? আপনি এইটা সংবিধান বিরোধী, তাহলে তো 1990 সালে হোসেন মাহমুদের এই এরশাদের বিরুদ্ধে যেটা সেটাও সংবিধান বিরোধী, সেটাও সংবিধান বিরোধী। আমরা খালি এক চাটিয়া 29 মিলিয়ন ডলার আসছে ও এরকম কয়েক বিলিয়ন ডলার তো ইন্ডিয়ার ককরোচ পার্টির কাছেও গেছে। ওদের সরকার, ওদের গোয়েন্দা বুঝতে পারলে আপনারা বুঝতে পারেন নাই কেন? নাকি আপনারা বলবেন যে আপনারা চাঁদের দেশে ছিলেন ওই সময়? এই আন্দোলনে আমার হিসেবে তো সমস্ত নেতারাও জড়িত ছিলেন, আপনাদের ওনারাও খাইছেন, না হলে ওনারা এখন চেহারা দেখেন। এগুলোর নাম যদি আপনার কাছে জানা থাকে, একটা দুইটা চাইলে আপনি এক্সপোজ করতে পারেন। না, তা না হলে একেবারে নীরব থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। নাম জানা থাকে না। দেখো, আমার কাছে যদি নাম থাকে আমি এক্সপোজ করতে পারি বা আমি বলতে পারি, সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে এই সমস্ত প্রশ্ন আমার যে ভাইয়েরা করে, যে বিজ্ঞ ভাইয়েরা করে, তাদের কাছেই আমার প্রশ্ন যে বাইরে আপনাদের নেতারা কই ছিল? আপনাদের নেতারা বুঝেন নাই কেন? আন্দোলন তো সারা বাংলাদেশে হয় না, ঢাকার চট্টগ্রামে হয়েছে। আপনাদের ঢাকায় আর চট্টগ্রামের যেসব ভাড়াটিয়া নেতা বসায় রাখছিলেন বিভিন্ন জায়গা থেকে আইন না, ওনাদের দায়িত্বটা কি ছিল? ওনাদের কোনো দায়িত্ব ছিল না? কোথায় ছিলেন আপনারা? অবশ্যই ছিল। এটা জিগেলে আপনারা কি করবেন? আগস্ট, জুলাইয়ের আগস্ট তো বহুত পরে করছে। আপনারা তো জুন মাসে আপনারা ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভেগে গেছেন কেন? পুলিশ, আর্মি, বিডিআর সবই তো আপনাদের ছিল, আপনারা ভেগে গেলেন কেন সব সাইরা? ওগুলা জিজ্ঞাসা করলে, এগুলো যদি বলো তখন বলো যে ভাই উনি মনে হয় পুরাই আওয়ামী বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। না 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 না, অথচ আপনাদের জবাবগুলো দিতে হবে তো। কোথায় ছিল আপনাদের গোয়েন্দা সংস্থা? রাইট। আপনি সামান্য একটা ছাত্রলীগ যুবলীগের, সামান্য একটা ছাত্রলীগের কথা বলি, হাজার হাজার এনজিও হয়েছে, সব এনজিওর চেয়ারম্যান হয়েছে কে? সব আওয়ামী লীগের নেতারা। এই সব ওখানে যে বিদেশি ডলার আসছে, কারা কারা খাইছিলেন ওই ডলার? ওইসব এনজিওর মাধ্যমে ডলার আইনা এই সারা বাংলাদেশে এই উত্তেজনা সৃষ্টি করার পেছনে কি আপনাদের দায়িত্ব কি সামান্যতম ছিল না? এনজিও গুলোতে যে অবৈধ পয়সা আসে, এটা কি আপনারা জানতেন না? এনজিওর একটা ব্যুরো থাকে, এনজিওর একটা ব্যুরো থাকে যারা কিনা এই ট্রানজাকশন গুলো মেইনটেইন করে, দেখভাল করে। তারা কি জানতো না? তারা কি জানতো না? হ্যাঁ, এত 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 টাকা পাইলো জামাত গোষ্ঠীরা, তারা জানলো না? এখন তুমি লুঙ্গির নিচে আপনি জামাত রাখবেন, লুঙ্গির নিচে আপনি জামাত রাখবেন, তারা যদি এখন আপনার বিচিতে কামড় দেয়, দোষ হয়ে যাবে, যা মানে কামড় দিছে, লাফাচ্ছ। কিন্তু যখন লুঙ্গির নিচে ঢুকেছিলেন তখন মনে ছিল না? আমি তোমার এখানে একটা কমেন্টস খেয়াল করতেছি, বৃত্তের বাহিরে
এক ভাই, কি ওনার নাম বৃত্তের বাহিরে, উনি লেখছেন আপনি কোথায়। ওরে ভাই, আমি আচ্ছা, কোথায় সেটা তো জানা আপনার জন্য দরকার নাই। না এই যে আমি পুরো দুনিয়া জানে, পুরো দুনিয়া জানে আপনি কোন দেশে। সারা দুনিয়া জানে, আর আমি গত 20 বছরও আপনার দেশে ছিলাম না, গত 20 বছরও আমি দেশে ছিলাম না। আমি কোথায় সেটা আপনি এখন জানতে চাইতেছেন। সারা দুনিয়া জানে আমি কোথায়। আচ্ছা, আরেকটা ওনাদের প্রশ্ন আমি ওনাদের দর্শকদের যোগ্য কাছে আছে, কারণ অনুরোধ হচ্ছে করব। যেই না বলছি ওনাদেরকে যে ইয়ে থেকে করেন, ওই যে আপনাদের চেহারা দেখান না কেন, শরম লাগে, এই জন্য উনি হুম হুম লেখছে হুম। আপনি কোথায়। আচ্ছা, আর আমি দর্শকদের প্রতি অনুরোধ করব আপনারা গঠনমূলক প্রশ্ন করুন যাতে আমরা উত্তরটা নিতে পারি। তবে রাশেদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আজকে এই যে এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, আহ এটা একটা পুলিশি দমন পীড়নের ছবি বলতে পারি। এই ছবিটা আসলে কিসের? আজকে কি ঘটেছে এমন যে নারীর গায়ে এটা হাত ওখানে দিল যে বা এই ধরনের? আমাদের ডাক্তার মিতু বা হাতুড়ি আপা যাকে বলা হয়, উনি পুলিশের উপরে ওনার পোলাপাই নিয়ে ঝাঁপাইয়ে পড়ছেন, তখন পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। আপনি যখন ঝাঁপাইয়া পড়বেন তখন আপনার একটু ধাক্কাধাক্কি হবেই। ওই সময়কার কেউ একজন একটা ছবি তুলছে, তুইলে এখন নারী নির্যাতন বিশাল ঘটনা হচ্ছে। অবস্থাটা এমন যে আচ্ছা, এই ওনারা কাহিনী। যাইয়া পুলিশের মারতে পারবেন, কিন্তু পুলিশ ছুইলেই ওটা নির্যাতন হয়ে যাবে। ওনারা পুলিশ মাইরা লটকায় দিতে পারবেন, পুলিশ অ্যারেস্ট করলেই ওইটা বিশাল সমস্যা হয়ে যাবে। পুলিশের অবস্থা। আর এখন ঘটনা হচ্ছে যে মাহাদিনা কি মেহেদি একটা ছিল না ছেলে, যিনি গর্বের হ্যাঁ, সহিত চুমায় হবিগঞ্জের। বসে বলেছিলেন যে ও সঞ্জয়কে আমরা মেরেছি, আমরা দাঁড়িয়েছি। উনি এদের নিরাপত্তা দিতে পারলো না কেন? এত বড় একটা ভাই আমাদের, উনি তো নিরাপত্তা দেওয়ার কথা ছিল, উচিত ছিল আজকে। ওনার ভয়ে তো সারা সিলেট শহর কাঁপে। আর একটা বিষয় আপনি খেয়াল করছেন কিনা জানি না, গতকালকে যখন এই যে হাসনাত সার্জিস এরা যখন হবিগঞ্জে এই নাটকটা মানে প্লে করছিল, ওই সময় কিন্তু পাবলিক কিন্তু ব্যাপকভাবে খুশি হয়েছিল যে জনগণ যে এদের উপর যে প্রতিহতের ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু মধ্যরাতে আমরা দেখতে পাই পরিবাগের ব্রিজে আবার এবি জুবায়ের, ঢাকসু ভিপি এবি জুবায়ের হিজড়াদের সাথে একটা আকামের সঙ্গে জড়িয়ে পড়েছিল গতকালকে। যেখানে হাসনাত সার্জিস মার খাচ্ছে দলের ইমেজ বাঁচানোর জন্য, সেখানে তাদের সতীর্থ সেই হিজড়ারে টাকা না দিয়া রীতিমতো কট খায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার নজরে এসেছে কিনা বিষয়টা? নজরে এসেছে বিষয়টিকে, তো আমি খুব মজা করে দেখতেছি। কারণ মনে আছে হেফাজতের আন্দোলন 2013 সালে, ওই আন্দোলনকে রাইখা মামুনুল্লাহ 501 নম্বর রুমে গিয়েছিল, কারণ আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে উনি একটু রিল্যাক্সে গিয়েছিল। তো এবি জুবাইরও ওই রকম, যে এইসব আন্দোলন করতে করতে এই শাহবাগ, তারপরে রাজুতে আয় করতে করতে উনিও টায়ার্ড হয়ে একটু গেছিলেন, ওইদিকে ব্রিজের কাছে গেছেন, সেইখানে যায় এইসব হইছে। এটা আসলে অন্যরকম, এটা উনি রিল্যাক্স করার জন্য গেছেন বলে আমার মনে হয় আর কি। তো ওনারা যাইতে পারেন, ওনারা যে আসলে কে কোথায় যান, কে কি করেন, এগুলা এখন এক একজনের এক এক রকম পছন্দ, বুঝো নাই? এখন শুনলাম ওই হিজড়া নাকি শ্রম আইনে দেয় মামলা করবে শাহবাগ থানায়, ওরা যে কাজ করাইছে টাকা দেয় নাই। জি। এটা কি সে করতে পারে আইনত? কোনটা? শ্রম আইনে কি সে মামলা করতে পারে? ওই হিজড়াদের দিয়ে কি জানি কাজ করাইছে, টাকা দেয়নি। এখন শ্রম আইনে যদি এটা শ্রমিক হিসেবে স্বীকৃতি পায় তাহলে করতে পারে, আর যদি না পায় তাহলে করতে পারে না। ভাই, বাংলাদেশ সব সম্ভবের দেশ বাংলাদেশ। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা দেখলাম যে মাদ্রাসায় যে বলৎকারের কথাগুলা, এটা হেফাজতের আমির বলছে যে হুম মাদ্রাসার বলৎকারের এগুলা আসলে এই প্রপাগান্ডা চালাইতেছে, এই ধরনের কোনো ঘটনাই হয় না মাদ্রাসায়, হুম। এগুলো সব মিথ্যা। এখন কি বলবো, তোমার একটা ভাই, তুমি যদি কমেন্টস গুলো একটু তোলো, এক ভাই লেখছে রাশেদ হায়দার ভাই, আপনার কথাবার্তা একটি শব্দ বারবার উচ্চারিত হয়, শিবির। এই শিবির কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কিছু বলবেন? হুম। উনি এই কথাটা জিজ্ঞেস করছেন। দেখেন কমন প্রশ্ন, কমন প্রশ্ন। আমার হয়তোবা কথা হচ্ছে যে আমি তো টিনেজ মাঝে কেউ হবে, মধ্যে হয়তোবা সে হয়তোবা এটা সব। আমি তো মাঝে মধ্যে ছাত্রলীগও বলি, ছাত্রলীগ কোন রাজনৈতিক দলের সাথে কি জড়িত? বিএনপিও বলি, বিএনপি কি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত? ওগুলা যদি জড়িত হয় তাহলে শিবিরও জড়িত। এটা তো ওপেন।
এখানে তো গোপন কিছু বলা হয়নি। আপনি যদি এদূর না বুঝেন শিবির কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা কেমন হলেন? শিবির শুধু রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, শিবির বাংলাদেশের সবচেয়ে মেধাবী পোলাপাইন গুলাকে শিবির রিক্রুট করে। যখন ক্লাস 5 থেকে শিবির রিক্রুট করা শুরু করে, সবচেয়ে মেধাবী ক্লাসিক। আর বাটপার যেগুলো থাকে সন্ত্রাসী, এদের অর্ধেক যায় বিএনপিতে, অর্ধেক যায় ছাত্রলীগে, কোনো মেধাবী নেই। আপনার এই কথার সাথে আমার কিঞ্চিত দ্বিমত আছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ কিংবা ছাত্র দল, যুব দলের ছেলে মেয়েরাও কিন্তু যথেষ্ট মেধাবী। শুধু যে শিবির মেধাবী তা না, এমন মেধা ওদের, পরে দেখা যায় যে আরেক জায়গায় বলাৎকার করতে যায়, ছেলেদের সাথে যায় ধরা খায়। তো গতকালকে একটা মেধাবী শিবিরের অবস্থা দেখছি, পরিবার বিরোধী। ওইটার চ্যাপ্টার এক জায়গায়, কিন্তু তুমি যদি দেখে থাকো দেখবা যে সবচেয়ে ক্লাস মেধায় এরা যায় শিবিরে। এরপরে আর একটা আছে যেমন তোমার যে সুপার মেধা, এই পোলাপাইন গুলা যায় দেখবা সব বাম সংগঠন করে। আর যে বাটপার মাস্তান এগুলা যায় ছাত্রদল আর ছাত্রলীগে। কারণ কি তুমি দেখো যে কোনো জায়গায় তুমি আনো একটা ছাত্রলীগের ছেলে, একটা বিএনপির ছেলে, একটা শিবিরের ছেলে, ওদের বলো যে ভাই আপনারা ওই একজন আরেকজনের ব্যক্তিগত আক্রমণ না করে এই একটা টপিক দিয়ে আলোচনা করো, ওই বাকি দুইটা দেখবা যে এরা আলোচনা করতেই পারতো না, ওদের মাথা তখন এমনি হয়ে যাবে, কথা বলার জায়গা নেই। কিন্তু শিবিরের পোলাগুলো দেখবে হে কথা কইতেছে, কিন্তু কারণ হচ্ছে যে ওদের তো ওই যে ক্লাস 5 থেকে বলছে মেধা, ওরা মেধাটারে কিনা নিয়ে আসে। তা না হইলে এই 15 বছর তাদের এত চাপার পরও এত লক্ষ শিবির, কলেজ ইউনিভার্সিটি কোথাও টিকতেছে না কেউ, কেমনে তুই বুঝো? এই জায়গায় তো আমরা যাইতে পারিনি। এখন তুমি বলৎকার বলো, অমুক বলো, তমুক বলো, এখন আমি যদি বলি যে ভাই 100-এর সেঞ্চুরির কাহিনী, তখন কি কইবা? ওই ধরনের 100 সেঞ্চুরির কাহিনী, সেটা এই ব্যাপারটা আমি জানি না সঠিক, আপনি একটু এটা ব্যাখ্যা করেন প্লিজ। না এটা আমি খুললাম না, এটা যারা জানার তারা জানে। আমি শুধু এই শব্দটা উচ্চারণ করলে আপনি খুলতে পারবেন না, তো খুলতে না পারলে তো বলার দরকার ছিল না। যেহেতু বলছেন আমাদের জানতে হবে, আমরা নতুন প্রজন্ম, আমরা তো আর দেখি নাই, আমরা নতুন প্রজন্ম, আমরা কিন্তু দেখি নাই। তোমরা দেখো না, এটা আমি বললাম না, দেখি নাই, ওইটা বললা আমাদের জানতে হবে। বলৎকার না, এটা ওই যে বললাম, এখন তুমি যখন মুক্ত আলোচনা করতে যাবা তখনই তোমার ট্যাগিং দিয়ে দিবে, তুমি হয় লালবদর, ওই এই সেই। যেমন একজন দেখলাম আমি, সাব্বিরকে বলছে, সাব্বির তুমি কোন দলের পক্ষ, তোমার রাজনৈতিক পরিচয় জানতে চাইতেছি। কি রে বাবা, তোমার রাজনৈতিক পরিচয় জানার কাহিনীটা কি? আমাকে এই জায়গাটাই তো সমস্যা ভাই। আমাকে কিছু হইলেই মনে করেন, যদি মুক্তিযুদ্ধের কথা বলি আওয়ামী লীগ বানায় দেয়, যদি মুক্ত কথা বলি তাহলে ছাত্রদল বানায় দিবে, যুবদল বানায় দিবে, যদি একেবারে মানে বাংলাদেশ পন্থীর কথা বলি তাহলে দেখবেন যে এ মনে হয় কোন একটা উদ্দেশ্য নিয়ে আসে, কোন আন্তর্জাতিক গোষ্ঠীর এজেন্ট বানায় দিবে। তো এগুলা চলবেই ভাই, এগুলা ট্যাগিং ম্যাগিং নিয়ে আমি চিন্তা করি না। এখন আপনার কাছে আমার কিছু জানার আছে, কারণ অনুষ্ঠানটাও প্রায় শেষের দিকে। পুলিশ এবং এই যে হাসনাত যে মুখোমুখি অবস্থানে করলো, দেখলাম যে পুলিশ এক পর্যায়ে চেতে গেল, ব্যাপকভাবে চেতে গেল, যে একটাও স্লোগান হবে না। খেয়াল করে দেখেন এই পুলিশগুলা কিন্তু মানে যদি প্রমোশন নিতে যায় কিংবা ট্রান্সফার নিতে যায়, তখন কিন্তু রাজনীতিবিদেরই দ্বারস্থ হয়। আবার এই রাজনীতিবিদরা যখন মাঠ পর্যায়ে কাজ করে, তখন তাদেরকে ডাইরেক্ট মানে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আপনার কি মনে হয় না যে এখানে রাষ্ট্রীয় কিছু গ্যাপ আছে বা কাঠামোগত কিছু গ্যাপ আছে? আপনার কাছে এই দর্শনের জায়গা থেকে আমি উত্তরটা জানতে চাই। তুমি ওইভাবে যদি জানতে চাও তাইলে সর্বপ্রথম কথা হচ্ছে যে আজকে যে তোমরা যে ওখানে যাবা, এই গ্যাঞ্জাম করবা, এই মিছিল করবা, এটার কোনো অনুমতি কি তোমরা পুলিশ থেকে নিছো কিনা? পৃথিবীর কোন দেশে পুলিশ অনুমতি ছাড়া এভাবে করতে গেলেই মাইর দেয়, সেটা পুলিশ করছে। পুলিশের যেই সংবিধান, পুলিশীয় সংবিধান যেটা আছে, সেখানেও বলা আছে তুমি অনুমতি ছাড়া কিছু করতে পারবা না। তুমি অনুমতি নিয়ে তুমি মিছিল করো, মিটিং করো, ওখানে মাইক লাগাও, কোনো সমস্যা নাই তো। এখন এই যে কণ্ঠরোধ বারবার বলো,
ভাই তোমার তো মানা করছে, তুমি একটা জায়গায় গতকালকে একটা গন্ডগোল হয়েছে, সেখানে আজকে আবার তুমি সারা বাংলাদেশ থেকে পাবলিক নিয়ে ওখানে যাইতেছো, মানে কি একটা গন্ডগোল বাঁধানোর জন্য যাইতেছো? পুলিশ জানমালের নিরাপত্তা দিতে হবে। এদের এখনো এই এনসিপির পান্ডাদের এখনো শক্তিটা হচ্ছে যে ওই সেনাবাহিনীর ভিতরে কিছু লোক আছে না জামাত বিএনপি, এগুলো করাইতেছে কিন্তু জামাত বিএনপি। কালকের প্রোগ্রামে বলছে এটা করাইতেছে পুরাটা জামাত ইসলাম, বিএনপিও না, জামাত ইসলাম এবং শিবিরের বি টিম এইটা। আমি তো পাবলিক এই যে এনসিপির সাথে যারা আছে তাদের বলবো যে তোমরা সাবধান, কারণ হাসনাত সার্জিস নাহিদ এদের কিন্তু গুপ্ত হওয়ার স্বভাব আছে। এরা যে কোনো সময় সেকেন্ডের ভিতরে আবার গুপ্ত হয়ে যাবে, গা বুঝবেন না, বিপদে পড়বেন ভাই আপনারা। দরকারটা কি এদের সাথে থাকা? আজকে পাবলিক দেখো, সাধারণ পাবলিক এমনি বিরক্তিতে আছে। চাউলের দাম গ্যাস নাই, সবকিছু মিলে সাধারণ পাবলিক এমনি আছে গ্যাদারিং এ। তার উপর আপনি আবার আসবেন গ্যাদারিং করতে। তো এই জিনিসটা আমি এই জন্য বললাম যে আজকে যেমন এনসিপিরও বাধা দিচ্ছে, কালকে কিন্তু এরা কিন্তু বিএনপিরও বাধা দিবে সাধারণ পাবলিক সবার জন্য। এবার আসি লজিকে। তার মানে পুলিশের কোনো দোষ নাই, রাইট? পুলিশ রাষ্ট্রের জন্য কাজ করতেছে অবশ্যই। তাহলে জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে ওই পুলিশরা কিন্তু দায়িত্ব পালন করছে। তাহলে ওই পুলিশদেরকে কেন বরখাস্ত করা হলো, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, তাদের নামে কেন মিথ্যে মামলা দেওয়া হলো, এমনকি সেই মানে শৃঙ্খলা ভঙ্গের জন্য নেওয়া পদক্ষেপের কারণে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের কেন ফাঁসির আদেশ দেওয়া হলো? লজিকে আসেন। ওদের বেলায় হালাল আর অন্য দলের বেলায় হারাম। ওরা যেটা করছে দেখো, পুলিশের উপরে হামলা বা পুলিশে যে এখন যারা করতেছে, বিচার এবং আইন যদি স্বাধীন হইতো তাহলে ওই যে বললাম, তাহলে তো এগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্টে যায় পইরা যেত এইসব মামলা, একটা মামলাও টিকতো না, টিকবেও না। কারণ যে পুলিশের সংবিধান যেটা বললাম, পুলিশের যে বুক, ওখানে বলা আছে ভাই এখন তুমি আমার বাসা আক্রমণ করবা, আমি কি চুপচাপ দেখে থাকতাম? তার মানে আমি হাত তুলে দিয়ে বলতাম যে ঠিক আছে স্যার আপনি সব ভাঙেন, পয়সা করিও লইয়া যান, আমি বাধা দিব না? আমি কি বাধা দিব না? অবশ্যই বাধা দিবে। এখন সরকারি সম্পত্তি ওরা আগুন জ্বালাইতেছে, মেট্রো রেল অমুক তমুক সব পোড়াইতেছে, পুলিশ ফোর্স তো করবে, দেশের সম্পদ না, জনগণের সম্পদ রক্ষার্থে। এখন ওই যে যেটা বলতে বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, আগেও ছিল না, এখনো নাই। আগে যাও ছিল, এখন তাও নাই, যার কারণে এই অবস্থা। আচ্ছা, আজকে দেখলাম যে হাইকোর্ট একটা নিয়ম জারি করছে যে এই যে অযথা শোন অ্যারেস্ট, এইটার জন্য যে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া, যে একটা মিথ্যা মামলায় আমাকে শোন অ্যারেস্ট দিছে, বিপদে পড়ে যখন ভিকটিমরা যায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়, সেই দ্বারস্থটা পর্যন্ত হতে পারবে না, এই ধরনের একটা রুল জারি করছে হাইকোর্ট। আপনার নজরে এসেছে কিনা বিষয়টা? এটা আসলে কোন স্বাধীনতার অংশ? ওই যে মনে আছে, ওই যে একজন ছাগল ব্যারিস্টার আছে না, কি জানি শাহরিয়ার না কি নাম, ছাগল ব্যারিস্টার। হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার। তার আগে কয়েকদিন আগে তার একটা ভিডিও বের হয়েছিল, সে হাত জোর করে ভাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগরা ছাইরেন না আটকায় রাখেন, বুঝতে পারছো? আমার মনে হয় তার এই আপিল, আর বিএনপিও হয়তো বুঝতেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ এগুলার যদি এইভাবে জামিন দেয় আর করে, এটা মুসিবত বাঁচতে পারে। কারণ হচ্ছে পাবলিক তো খেপা, সারা দেশের পাবলিক তো এমনি খেপা। সুতরাং এই কারণে ওই যে বললাম বিচার ব্যবস্থা তো স্বাধীন না, এখন একজন বিচারক তো স্বাধীনভাবে কোনো দিতে পারে না, কি রায় দিতে পারে না, কোনো কিছু করতে পারে না। সুতরাং ইচ্ছা যা ইচ্ছা করে দিছে, অসুবিধা কি আছে? তোমার বিচারপতি তোমার বিচার করবে কারা? বিচারপতির বিচার কারা করবে? এই যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তাহলে এই যদি বিচারের মান নিয়ে প্রশ্ন থেকে থাকে, তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তো শেখ হাসিনার বিচার হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। ভলকার তুর্কের যে রিপোর্ট ছিল না, ভলকার তুর্কের যে রিপোর্টটা ছিল 100 কত পাতার, 70 থেকে 80 পাতা যদি পড়ো ওই রিপোর্টের, ওখানে পরিষ্কার ওখানে বলা আছে যে যেই তদন্ত বা যা যা এই রিপোর্ট আছে সেটার উপরে ভিত্তি করে যদি কোনো বিচার হয় বা কারো বিরুদ্ধে রায় হয়, ওইটার পক্ষে জাতিসংঘ নাই। তার মানে কি এইখানেও
ইয়ে আছে যে ওরাও আসলে রিপোর্ট করছে, কিন্তু ওরাও 100% গ্যারেন্টেড বা বিশ্বাসযোগ্য না ওদের কাছে। এই কথাটা কি কেউ প্রচার করছে এখন পর্যন্ত? কেউ বলছে? এটা তো গুগল করলে পাওয়া যায়। তো এই কথাটা, এই যে ভলকার তুর্ক যে এই কথাগুলো বলছে, এগুলো বলার মতো লোকগুলো কোথায় বাংলাদেশে? বা এই রিপোর্টটা যেই দলের বিরুদ্ধে তোমার করা হচ্ছে, এই রিপোর্টটাকে যেই দলের বিরুদ্ধে পানিশমেন্টের কাজের জন্য করা হচ্ছে, সেই দলটাই বা এগুলো বলছে না কেন? সেই দলের উকিলগুলো বলতেছে না কেন? এরা কোথায়? এরা কি সব বৈশা আছে যে শেখ হাসিনা আইসা জেলে যাক, ফাঁসি হোক, সে বাইরে এলে আমরা সবাই নেতাগিরি করবো, সেই তালে আছে এরা? বাস্তবতাটা বলি, এমনও লোক আছে জিন্দিগিতে কোর্টের বারান্দায় পাড়া দেয় না, এখানে এসে আওয়ামী লীগে এসে ক্রেডিট নিচ্ছে, সে সব করাচ্ছে, অথচ কোর্টের বারান্দায় পাড়াও দেয় না। অথচ এমনও অ্যাডভোকেট দেখছি যারা কোনো দল করে না, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র কোর্টের খরচ নিয়ে পর্যন্ত ছাত্রলীগ যুবলীগের ছেলে মেয়েদেরকে সার্ভিস দিচ্ছে। টাকা নাই, কি করবে? এখন এই ভিকটিম গুলোকে তো আইনের বিচার তো পাইয়ে দিতে হবে। যেমন অ্যাডভোকেট গোলাম রাব্বানির কথা বলি, তারপরে অ্যাডভোকেট আসলামের কথা বলি, এরা বিশ্বাস করবেন খালি পায়ে হেঁটে হেঁটে কোর্টে যায়। অ্যাডভোকেট রাকির কথা বলি, এটাও যথেষ্ট মোটামুটি ফেমাস, আমি ধরো এক সাইড না এক সাইড থেকে ম্যানেজ করতে পারে। তবে কিন্তু আমার চ্যানেলে আসার সুবাদে মহসিন রশিদকে আমি 4টা কেস দিছিলাম। পরে যাদের দিছি ওরা কইতেছে ভাই কি লোক দিলেন আপনি, উনি আমাদের কেসের ইয়েগুলা কইরা টেরা আমাদের কইতেছে টাকা আছে, বাসায় যাইতে পারবা, ভাড়া দিব। বুঝাইতে পারছি? তাহলে চিন্তা করা যায়। অথচ এগুলো কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও যাইতে পারবেন না। উনি তো মুসলিম লীগ করেন, আওয়ামী লীগেরা গাইল দিত ওই লোক। তাইলে এখন এগুলা কইলে আবার ওই যে আবার হুমকি আসবে, কারণ আমারও তো কিছুদিন আগে আওয়ামী লীগের বহুত বড় এক নেতা হুমকি দিছে আমাকে দেখা নিবে। তো ওইরকম ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আবার ঠিক হয়ে যাবে। এগুলো বলার মধ্যে আমরা জুনিয়ররা না ঢুকি। হ্যাঁ, না বললাম যে তোমারও হুমকি দিতে রে, আপনি উকিলদের বিরুদ্ধে বলছেন, আপনি কতটুকু জানেন? আমরা উকিলটা ফাটাই ফেলতেছি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ওনারা উকিলরা যে কি করতেছে সেটা তো আমরা দেখতেছি। উকিলের পুরো সিন্ডিকেট হাইকোর্ট জাজ কোর্টে ঢাকায় কারা কারা করে আমরা জানি না, খোঁজ রাখি না, যোগাযোগ হয় না, হয়তো ধৈর্যানই তো আমরা। সুতরাং বললে ওই রকম বইরে দেওয়ার মতো অ্যাবিলিটিও আছে। তথ্য প্রমাণ দেন, কোন কোন মামলা দেখতেছেন, কারা কারা দেখতেছেন। একটা সিম্পল একটা কথা বলি, অ্যাডভোকেট শরীফ নামে একজন ব্যক্তি আছে, তার কাছে একটা মামলা গিয়েছিল আর কি, আমার সাথে জেল খাটছে ছেলেটা। আমি বের হওয়ারও প্রায় 5-6 মাস পরেও বের হয়েছে। একটা মামলা, 10টা না, কিন্তু একটা মামলা। আমি বের হওয়ার পরে আমাকে ইনবক্সে বলছে, ভাই আমি তো অনেক মামলা টামলা করাচ্ছি, আমাকে একটু আপনার লাইভ শোতে ডাকবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ওই কেসের ওই ব্যক্তিটাকে জামিন করান, তারপরে দেখব। এইভাবে বলছি। তার মানে কি বুঝে গেছে এগুলোতে তথ্য আছে। এরা কি করে, এক গাদা ফাইল নেয়, মানে ওই যে আসামির কাছ থেকে সিগনেচার নিয়ে নেয়, আর এখানে ফাইল ভারী করে দলে শো করে, কিন্তু পরবর্তী স্টেপে কি হয়, মানে কোনো অগ্রগতি নাই, আস্তে ধীরে হচ্ছে হবেন, এই টাইপের। এইভাবেই চলছে। তো কেউ কেউ আছে মামলা নিয়ে জিম্মি করে রেখে দেয়, হ্যাঁ হবে, হচ্ছে, আগামীতে হবে, ফিউচারে হবে, এই যে এরকম। মানে এই ফাইলগুলো ভারী হলে দেখাইতে পারবে আমি এতগুলা কেস নিছি, এতগুলা কেস নিয়ে কাজ করতেছি, অথচ জামিন রেশিও যদি হিসাব করে দেখেন অনেক কম। এইভাবেই চলতেছে। এখন আজকের অনুষ্ঠানটা অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে, আমরা আর এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাকেও একটা জায়গায় কাজের জন্য বেরোতে হবে। সাধারণ জনগণকে আজকে ধন্যবাদ জানাই আমি, যে তারা একটা সন্ত্রাসী সংগঠনকে চিহ্নিত করে সরাসরি ঠেকাই দিছে।